আপনি মদনকে দেখেন, পাত্রকে দেখেন, সবাই এখন ফিট অ্যান্ড ফাইন। আর জেলে গেলেই চেয়ার থেকে আর উঠতে পারতো না, ঠেলে নিয়ে যেতে হচ্ছে। একজন মন্ত্রীর বেতন কত টাকা? সব সমাজ সেবা করে। ভাই তুই কোন সমাজ সেবা করিস যে এত কোটি কোটি টাকা সম্পদ? 15 বছরের মুখ্যমন্ত্রীর দম নেই যে বলবে যে এসআইআর যা হচ্ছে এটা ভুল হচ্ছে। কারণ এবারে ভোট দিয়েছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে, ভেবেছে ওটা আপদ। যে ক্ষমতায় আসবে আসুক, এই আপদটা আগে বিদায় হোক। আপদটাকে এই মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল এমন বোতাম টিপেছে, বোতাম বসে গেছে, তোকে বোতাম টিপে এসে নানা রকম টাল বাহানা করার পরও শেষ রক্ষা হলো না। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়েস রেকর্ড করাতে যেতে হলো বিধাননগর কোর্টে। কিভাবে দেখছেন? এবং যে নিরাপত্তা, সেটা কিন্তু চোখে পড়ার মতো। সেটা কি বারুইপুরের ঘটনা দেখে? সেটা দেখুন, প্রথমেই বলি, আমাদের নতুন যে ক্রিমিনাল মেজর ল, মূলত যে 3টে আইন মূলত সংশোধিত হয়েছে, মানে নতুনভাবে এসছে, সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে এই যে ভয়েস স্যাম্পল টেস্ট, ফিঙ্গারপ্রিন্টের যেটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, সেটার নির্দেশ ম্যাজিস্ট্রেট দিতে পারেন। খুব স্বাভাবিকভাবে ম্যাজিস্ট্রেট নির্দেশ দেওয়ার পরে সেই নির্দেশকে অমান্য করার কোনো জায়গা নেই, এটা কারণ সেটা স্ট্যাটুটরি প্রভিশন। সুপ্রিম কোর্ট অনেকদিন আগেই রাইট এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন, যেটা সংবিধান স্বীকৃত অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করে বলেছেন যে এই যে ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়া, এটা রাইট এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশনের যে অধিকার, সেটাকে কোনোভাবেই খর্ব করে না। অর্থাৎ আমি নিজেই নিজেকে দোষী বলার মতো বিষয় নয়। সুপ্রিম কোর্ট এই কথা বলার পরে আপনি বলতে পারেন না যে আমি ভয়েস স্যাম্পল টেস্ট দেব না, যখন আইনি প্রভিশন আছে। সুপ্রিম কোর্ট যে কথা বলে দিয়েছেন, সেই আর্গুমেন্ট আর নতুন করে কলকাতা হাইকোর্টে দেওয়ার কোনো মানে হয় না। যাই হোক, দিতে যেতেই হবে, কারণ স্ট্যাটুটরি প্রভিশন, ম্যান্ডেটারি প্রভিশন। এখন এটা কেন দিতে যাচ্ছেন না, তার কারণ হচ্ছে ভয় পেয়েছেন। কেন? যে এই ভয়েস স্যাম্পল টেস্ট যদি অন্য কোনো ইনভেস্টিগেশনে কাজে লাগে। এই ভয়টা কেন? আপনাদের মনে থাকবে যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার কণ্ঠস্বরের নমুনা পেতে 4 মাস লেগেছিল। 4 ঘন্টায় সে কণ্ঠস্বরের নমুনা সংগৃহীত করতে হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে আদালতের নির্দেশে রুদ্রদার আদালত বসিয়ে রুদ্রদার নির্দেশ দিয়েছিলেন, এবং সেই নির্দেশ এক্সিকিউট হওয়ার পরে আমরা যারা আইনজীবী ছিলাম তারা আদালত থেকে বেরোতে পেরেছি। নাহলে হয়তো খবর লিক হয়ে গেলে ওখান থেকেও হয়তো হাওয়া করে দিত। এই যার অবস্থা, এই যে যখন ক্ষমতায় ছিলেন এই অবস্থা যে মমতা বন্দ্যোপাধ্যায়রা বা তৃণমূল কংগ্রেস করেছিলেন, আজকে তো সেই অবস্থার সুযোগ নেই। তখন দেখতেন জেলে কম এসএসকেএমে বেশি যেত, মানে জেলে গেলে ওদের শরীর খারাপ হয়ে যেত। আর জেল থেকে বেরোচ্ছে যখন ফিট অ্যান্ড ফাইন। আপনি মদনকে দেখেন, পাত্রকে দেখেন, সবাই এখন ফিট অ্যান্ড ফাইন। আর জেলে গেলেই চেয়ার থেকে আর উঠতে পারতো না, ঠেলে নিয়ে যেতে হচ্ছে। কেন? না, ওদের শরীর সব খারাপ হয়ে গেছে। কেউ কেউ তো আবার বাইপাসের ধারে হাসপাতালে শুয়েছিল এই পাত্র। এবার জেলের এত ভয় কেন? এদের আসল ভয় হচ্ছে অর্থ। যদি এই সরকার এদের কাছ থেকে, এদের শাস্তি জেল টেল না, যা অর্থ কামিয়েছে ওইগুলোকে সব সিজ করতে হবে, জনগণের টাকা জনগণের কাজে লাগিয়ে দিতে হবে। মানে মাছের তেলে মাছ ভেজে দিতে হবে। জনগণ থেকে এরা সব ঘুষ খেয়েই করুক, কাটমানি নিয়েই করুক, এই পয়সা তো এদের কারোর ইনকাম করা পয়সা না, মানে পরিশ্রম করে তৈরি করা পয়সা না। একজন মন্ত্রীর বেতন কত টাকা? সব সমাজ সেবা করে। ভাই তুই কোন সমাজ সেবা করিস যে এত কোটি কোটি টাকা সম্পদ? কোন ধরনের সমাজ সেবা করো তোমরা? লোকে এখন জানতে চাইছে যে এই সমাজ সেবাটা কি সমাজ সেবা। অপরদিকে আরো একবার পুরনো কালীঘাট তৃণমূলের ভাঙন মদন মিত্র, তিনি ঋত শিবিরে গিয়েছেন এবং তিনি ওখানে গিয়ে বলছেন যে ইডির থেকে এবিকে বেশি ভয় পেয়েছি, কখন কি করে দেয়, সেই জন্য এখন ঋত শিবিরে। কি বলবেন? সব ছায়া সঙ্গীরা কায়া নিয়ে দৌড়চ্ছে কেন? তার কারণ এই ছায়া সঙ্গীরা বুঝে গেছেন এ কায়া তৃণমূলে রাখলে হবে না, মানে তৃণমূল কালীঘাটে আর কি, মানে মৃত তৃণমূলে আর কি রাখলে হবে না। এখন কালীঘাট এখন তৃণঋত, তৃণমৃত, তৃণধৃত, মানে এই যে সুজিত বোস টাইপের আর কি, এগুলো সব তৃণধৃত। মানে তৃণমূলের তো এখন আগে ছিল কি, তৃণমূলের ক্লাসিফিকেশন এরকম ছিল যে জেলে থাকার তৃণমূল, জেল ফেরত তৃণমূল, আর জেলের জন্য অপেক্ষারত তৃণমূল। এখন হচ্ছে তৃণঋত, তৃণমৃত, তৃণধৃত, তৃণপ্রহিত, ফলে এরকম তৃণমূলের বিভাজন হয়েছে। দেখুন, এই রাজনৈতিক দলটি যে অস্তিত্ব টিকে থাকবে না আমি অনেক দিন আগে থেকে বলেছিলাম। তার কারণ কি? তার কারণ এর কোনো আদর্শ বোধ নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন এসআইআর নিয়ে একটা কথা বলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন যে মানুষ নাম ডিলিট হয়ে যাওয়ার জন্য রেশন পাচ্ছেন না, পাসপোর্ট রিনুয়াল হচ্ছে না, পাসপোর্ট পাচ্ছেন না, ফর্ম 6 জমা দেওয়া সত্ত্বেও ভোটার লিস্টে নাম উঠছে না, ডোমিসাইল সার্টিফিকেট পাচ্ছে না, ড্রাইভিং লাইসেন্স পেতে অসুবিধা হচ্ছে। আমি যে বলছিলাম এটা দৈনন্দিন সমস্যা। 34 লক্ষের অধিক মানুষের নাম বাতিল। কেন? আজকে মমতা ব্যানার্জির একটা কথাও নেই, মুখ দিয়ে একটা কথা উচ্চারণ হচ্ছে না। ভোটের আগে তো এখানে মেরাপ বেঁধেছিলেন, কারণ আজকে ডেকোরেটার্স খুঁজে পাচ্ছেন না, বলুন পাঠিয়ে দেবো। ভালো করে বাঁশ দিয়ে কার্ড উপরে
পাটা লাগিয়ে সুন্দর করে মঞ্চ বানিয়ে দেয়। বলুন না দুটো। অপরদিকে অনুব্রত তিনিও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নাকি তিনি জেলে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ করে বলছেন ও সমস্ত কিছু জেল থেকে বাঁচার উপায় বা অভিষেকের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। অভিষেক বাংলার দেখুন, মতো লড়াই করছে। মমতা ব্যানার্জির দল তো কেউ আদর্শবোধ থেকে করে না, ফলে তারা কেউ জেল মানে রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা হতে গেলে 6 দিন জেল খাটতে হবে। এর মধ্যে কোনো মহাত্মা গান্ধী থেকে আমি তাই মানে এটা বলছি না যে অনুব্রত মণ্ডল আর মহাত্মা গান্ধী তারা বলছি না, কিন্তু রাজনৈতিক কর্মী যে প্রকৃত রাজনৈতিক কর্মী বা প্রকৃত রাজনৈতিক নেতা হবে, সে জেল খাটা, 2 দিন মার খাওয়া, দুটো ঢিল খাওয়ার ভয় করবে না। তাহলে তারা রাজনীতি করা উচিত না, গিয়ে অন্য কিছু করো বাবা, 10টা 5টা জব করো, করো। আমি কোনোটাকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে তুমি যখন জানো আমি বিরোধী রাজনীতিকে, ভারতবর্ষের আজকে যা রাজনৈতিক পরিস্থিতি হওয়া উচিত না, আইডিয়ালি হওয়া উচিত না, কিন্তু এটা তো ঠিক যে বিরোধী রাজনীতি করতে গেলে দুটো কেস খেতে হয়, দুটো ঢিল খেতে হয়। আমি ওকালতি করে ঢিল খেয়েছি, কেস খেয়েছি, আমি ওকালতি করে এখানে বিয়ে করেছি। কারোর দম হচ্ছে না দুটো কথা বলবে ভয়ে। একটা 15 বছরের রাজনৈতিক দল, 15 বছরের মুখ্যমন্ত্রীর দম নেই যে বলবে যে এসআইআর যা হচ্ছে এটা ভুল হচ্ছে, ও দম নেই। ও বলুক, দম থাকে যদি বলুক, ভয়ে বলবে না। জেল খাটলে খাটবে, জেল কেটে খাবে। একদিন ডিম মেললো, বলছে বাঘের মতো লড়েছে, কি বাঘবন্দি খেলা চলছে, আর ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না। জোর করে হারানো হয়েছে তিনি বলছেন। এটাই তো সমস্যা, যে সত্য কথাটা বুঝতে চাইছেন না। যে দেখুন, এবারে লোকে ভোট দিয়েছে, এবারে বিজেপি জিতেছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। কেন? তার কারণ এবারে ভোট দিয়েছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে, ভেবেছে ওটা আপদ, যে ক্ষমতায় আসবে আসুক, এই আপদটা আগে বিদায় হোক। আপদটাকে এই মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল। লোকে গেছে তৃণমূল বিরোধী সব থেকে শক্তিশালী যার জেতার সম্ভাবনা বেশি, গিয়ে সেখানে টিপে দিয়ে এসছে, এমন বোতাম টিপেছে, বোতাম বসে গেছে, লোকে বোতাম টিপে এসছে। ও অনেকদিন আগে থেকে আমি বলছি যে ও দল থাকবে না, তখন কেউ বিশ্বাস করতো না। যখন আমি বলতাম অনেকে বিশ্বাস করতো না, কারণ গ্রাম থেকে একেবারে মফস্বল থেকে যে সমস্ত লোকজন আসতো, তারা তো এসে সত্য কথা বলতো। তৃণমূল করে, এখানে এসে বলছে এই দলটা থাকা, ক্ষমতায় থাকা উচিত না। তৃণমূলের নেতা বলছে তোর মেয়ে চাকরি করবে, টাকা দে, মানে আর এক বড় নেতা বলছে তাকে ভোট দেবে না, তার হয়ে খাটবে, তুই হেরে যা, সে তো চাইবে তুই হেরে যা। তাই হয়েছে। সাধারণ মানুষ তৃণমূল দ্বারা অত্যাচারিত হয়নি এরকম মানুষ খুঁজে পাবে? চিট ফান্ডে মানুষকে লুটলো, তারপরে চিট ফান্ডে হয়ে গেল, তারপরে চাকরি চুরি, কারোর নাম স্কোয়ার ফুট সেন, কারোর নাম গ্যারেজ মজুমদার। কেন? লোককে ফ্ল্যাট তুলবে, বলছে গ্যারেজ দে, বলছে স্কোয়ার ফুট মেপে মেপে টাকা দে। যদি তৃণমূল ক্ষমতায় না থাকতো, গোটা এই কলকাতা শহরে প্রতিটি ফ্ল্যাটের দাম স্কোয়ার ফুট মতো 1000 টাকা কম হতো। কেন? তার কারণ হচ্ছে সব তো তুলেছে, ফিতে ফেলিয়ে তুলেছে, ফিতে ফেলে এসেছে, ঠিক আছে দে, এত স্কোয়ার ফিট এত টাকা দে। তাদের কি অবস্থা হবে? এই অবস্থাই হবে। এখন সেই টাকা বাঁচানোর জন্য লোকে ওই ঋত মৃত ধৃত প্রহিত হওয়ার চেষ্টা করছে। অপরদিকে আরেকটা বিষয় যেটা উঠে আসছে, তাসলিমা নাসরিন তিনি আসছেন কলকাতায়, এবং এই তাসলিমা নাসরিনকে নিয়ে তৎকালীন যে সিপিআইএম সরকার ছিল, যখন তাকে পশ্চিমবঙ্গ থেকে চলে যেতে হয়েছিল, তাদেরকে বিশেষ করে কটাক্ষ করা হচ্ছে যে যদি সিপিআইএম সরকার এতটাই উদার মনের হতো, তাহলে এইরকম মৌলবাদ বিরোধী একজন। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য মতো ওরকম মুখ্যমন্ত্রী পাওয়া সত্যিই কঠিন। বুদ্ধদেব ভট্টাচার্য সত্যি সজ্জন মানুষ ছিলেন, গুণী মানুষ ছিলেন, এবং সেই মানুষটির আমলে যেটা চেষ্টা করা হয়েছিল সেটা মানে সত্যি অনাকাঙ্ক্ষিত ছিল। এটা তো একটা এফোর্ট ছিল যে সেটাকে নিয়ে যদি কোনো প্রকার কমিউনাল টেনশন ক্রিয়েট করা যায়। নিশ্চিতভাবে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সেসব বুঝেছিলেন, এবং বুদ্ধদেব ভট্টাচার্য সত্যিই সজ্জন মানুষ। হ্যাঁ, প্লাস তিনি সেই সময় ক্ষমতা থেকে যা যা ডিসিশন নিয়েছিলেন, অর্থাৎ সেটা নিয়ে আপনার 5টা কথা বলার থাকে, কিন্তু লোকটার মানে মন থেকে যে এই রাজ্য তথা এই দেশের ভালো হওয়া, এটা যদি তিনি মন থেকে চেয়েছিলেন, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। যিনি বলছেন বা যিনি বলবেন, তারা কেউ অস্বীকার করতে পারবেন না যে সত্যি সত্যি মানুষটা রাজ্যের তথা দেশের উন্নয়ন চেয়েছিলেন। অপরদিকে শেখ হাসিনা তিনি বলছেন নাকি ডিসেম্বরে বাংলাদেশ যাবেন, তো সেই জায়গা থেকে এবং বাংলাদেশ থেকে খবর আসছে যে উনি নামলেই তাকে গ্রেফতার করা হবে, এমনটা সরকার পক্ষ থেকে জানা। দেখুন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এইসব জায়গায় মানে এটা সত্য কথাই যে ক্ষমতা চলে গেলেই তাকে হয় জেলে ঢোকাবে বা তাকে দেশ ত্যাগ করতে হবে, নাহলে তার প্রাণ সংশয় হবে। এই যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে বিশেষ করে এই পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই সমস্ত দেশগুলোতে, এখানে আমি মনে করি গণতন্ত্রের পূর্ণাঙ্গ বিকাশের প্রয়োজন। গণতন্ত্র হচ্ছে মানে যেখানে শাসক থাকবে, বিরোধী থাকবে, তাদের মধ্যে লড়াইও থাকবে, কিন্তু লড়াইয়ের একটা সীমা থাকবে। লড়াইয়ের সীমা কি? সেখানে বিরোধিতা থাকবে, গঠনগত বিরোধিতা থাকবে, আদর্শগত বিরোধিতা থাকবে, কিন্তু কেউ
যে ক্ষমতা থেকে চলে গেল তাকে মেরে দিতে হবে, তার গাড়ির নিচে বোম লাগিয়ে দিতে হবে। এই যে বিষয়গুলো যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে হয়, সেগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। সেখানে গণতন্ত্রের পূর্ণাঙ্গ বিকাশ হয়নি। ফলে গণতন্ত্রের পূর্ণাঙ্গ বিকাশ হওয়া উচিত। দেখুন, আমরা আজ যাই পারি না কেন, আমরা আমাদের প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। ফলে প্রতিবেশী রাষ্ট্রের অস্থিরতা নিশ্চিতভাবে আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। আমরা চাইব যে সর্বদাই গোটা পৃথিবীব্যাপী গণতন্ত্রের পূর্ণাঙ্গ বিকাশ ঘটুক, এবং সেখানে এই ধরুন কোনোভাবেই যাতে হিংসা বা দমনপূরণমূলক নীতি কোনোভাবে যাতে কার্যকর না হয়।